আজ গোটা দেশের নজর ছিল আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানির দিকে, আর সেই শুনানিতেই উঠে এলো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং নির্দেশ। তার মধ্যে অন্যতম জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে এই প্রশ্ন প্রধান বিচারপতির। জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলেই সরকারকে ব্যবস্থা নেওয়া থেকে আটকানো যাবে না, নির্দেশ সিজেআই। মৈত্রেয়ী রয়েছে আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, কর্মবিরতি নিয়ে কি নির্দেশ প্রধান বিচারপতির? দেখো, আজকে প্রধান বিচারপতির বক্তব্য খুব স্পষ্ট। আমি যদি কোট আনকোট তার বক্তব্য উল্লেখ করি তাহলে তিনি বলেছেন জুনিয়র ডক্টরস মাস্ট রিটার্ন টু ওয়ার্ক নাও, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা এখন তাদের কাজে ফেরার সময় হয়ে গিয়েছে এবং তাদের কাজে ফেরা প্রয়োজন। তাদের আগামীকাল বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং তার নেতৃত্বাধীন বেঞ্চ। এবং এই বেঞ্চ কি বলেছে, এবং এই বেঞ্চের সামনে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বক্তব্য পেশ করা হয় যে তারা কাজে যোগ দিচ্ছে না কারণ তারা এখনো আতঙ্কিত নিজেদের নিরাপত্তার স্বার্থে। সেই জায়গাটাও কিন্তু অ্যাড্রেস করা হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে। তারা জানিয়ে দিয়েছেন প্রত্যেক জেলার ডিএম এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রত্যেকটি মেডিকেল কলেজ, জেলার এবং শহরের মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালে তারা যাবেন এবং সেখানকার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা তারা খতিয়ে দেখবেন এবং সেগুলো সুনিশ্চিত করবেন। পুরুষ মহিলাদের জন্য আলাদা ডিউটি রুম, পুরুষ মহিলা চিকিৎসকদের জন্য আলাদা শৌচাগার এবং একই সঙ্গে সিসিটিভি কভারেজ, এবং যদি অন্য কোনো অভিযোগ থাকে সেই সমস্ত অভিযোগেরও যে অভিযোগ রয়েছে সেগুলোকে কনসিডার করে তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এই সবটা করতে হবে, তার জন্য আগামী দুদিনের সময় দেওয়া হয়েছে এবং আগামীকাল বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত আজকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে যে আগামীকাল বিকেল 5টার মধ্যে যদি জুনিয়র ডাক্তাররা, অর্থাৎ যে সমস্ত রেসিডেন্টরা এই মুহূর্তে আন্দোলনে রয়েছেন, তারা যদি কাজে যোগ দেন তাহলে তাদের বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ অ্যাকশন বা তাদেরকে কোনো রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের যাতে আওতায় তারা না পড়েন সেটা দেখবে এবং সেটা সুনিশ্চিত করতে হবে। রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবেন না। কিন্তু একই সঙ্গে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে এটাও বলেছে যে যদি আপনারা কাজে যোগ না দেন তাহলে যদি পরবর্তী ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে দায়ী বা কোনো অংশকেই দায়ী করতে আপনারা পারেন না। তার কারণ আপনাদের যে কনসার্নের জায়গাটা ছিল, অর্থাৎ নিরাপত্তাজনিত যে কনসার্ন, সেই কনসার্নের জায়গাটাকে ফুলফিল করা হচ্ছে এবং সেটাকে অ্যাড্রেস করা হচ্ছে। এবার তাদের কাজে ফেরা প্রয়োজন। জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তাদের আইনজীবীরা বলেন যে তারা হাসপাতালের বাইরে গিয়ে তারা পরিষেবা দিচ্ছেন, হাসপাতালের বাইরে তারা ওপিডি চালাচ্ছেন। সেখানেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন যে হাসপাতালের বাইরে কেন, তারা হাসপাতালের ভেতরে পরিষেবা দেবেন, এটাই তাদের প্রাথমিক কাজ, পরিষেবা দেওয়াটা। তাদের যে কনসার্ন রয়েছে, তাদের যে নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন সেটা সুনিশ্চিত করার ব্যবস্থা করছে সর্বোচ্চ আদালত এবং সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং এই সময়ের মধ্যে যদি জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেন তাহলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন নিতে পারবে না। কিন্তু তার পরবর্তীকালে তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা নিয়ে আজকে খুব স্পষ্ট কোনো ডিরেকশন কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি। ফলে রাজ্যের ক্ষেত্রে সেই পথ কিন্তু খোলা থাকলো বলেই মনে করা হচ্ছে। সঙ্গে থাকো মৈত্রেয়ী। ফের কাজে যোগ দেওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। দাবি দেওয়া থাকলে স্বাস্থ্য ভবনে জানানোর আবেদন মুখ্যমন্ত্রীর। আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি। এটা ইউপিতে হয় না, এটা বিহারে হয় না, এটা রাজস্থানে হয় না, এটা দিল্লিতে হয় না, তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন। সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও মিটিং থেকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন। আমি অনুরোধ করব ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। অপর প্রতিনিধি রয়েছে সান্নিক। সান্নিক, কাল বিকেল 5টার মধ্যে কাজে যোগের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কার্যত নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। সেই জায়গা থেকে এদিকে দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আবেদন জানালেন, অনুরোধ করলেন। সব মিলিয়ে জুনিয়র ডাক্তাররা তাদের কি প্রতিক্রিয়া পাচ্ছ?
দেখো, সুপ্রিম কোর্টের আজকের যে অবজারভেশন, সেই অবজারভেশনে কিন্তু মোটেই খুশি নন এখানকার যারা আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছেন তারা। যদিও এখনো পর্যন্ত আগামীকাল তারা কাজে ফিরবেন কি ফিরবেন না সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত তারা জানাননি। কেননা সারা বাংলার যত জুনিয়র ডাক্তাররা যারা এই আন্দোলনে সামিল হয়েছেন তাদের যে জেনারেল বডি, সেই জেনারেল বডির একটা মিটিং চলছে। সেই মিটিং শেষ করে তারপরেই তারা সাংবাদিক সম্মেলন করে তাদের সিদ্ধান্ত জানাবেন, তাদের সম্মিলিত সিদ্ধান্ত জানাবেন যে তারা কি করতে চলেছেন। আগামীকাল বিকেল 5টার মধ্যে যদি তারা কাজে ফেরেন সেক্ষেত্রে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, সেটা সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু তারপরে যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয় সেক্ষেত্রে যে সুপ্রিম কোর্ট আর তাতে হস্তক্ষেপ করবে না, সেই বিষয়টা যে সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট করে দিল, বা বলা ভালো ভারতের প্রধান বিচারপতি যেটা তিনি স্পষ্ট করে দিলেন, সেই প্রসঙ্গে কিন্তু তারা যথেষ্টই অখুশি। এবং তারা যেটা বলছেন যে নিরাপত্তার প্রশ্ন, কেননা আজকে আমরা সুপ্রিম কোর্টের আলোচনাতেও আমরা শুনেছি যেখানে প্রধান বিচারপতি কিন্তু যখন রাজ্যকে জিজ্ঞেস করেন যে এই হাসপাতালগুলির যে নিরাপত্তার বিষয় ঠিক কি কি করা হয়েছে, সেক্ষেত্রে যা যা তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল তাতে কিন্তু প্রধান বিচারপতিও বলেন ফান্ডের প্রসঙ্গ আমি জিজ্ঞাসা করছি না, কি কি ইমপ্লিমেন্ট হয়েছে সেই বিষয়টা আমি জানতে চাই। অর্থাৎ সেই ইমপ্লিমেন্টেশনের জায়গাতেই কিন্তু প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তাররা। তারা বলছেন এখনো পর্যন্ত যেখানে বেশিরভাগ পরিকাঠামো এখানে এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করা হয়নি, সেখানে তারা কিন্তু কাজে কোনোভাবেই ফিরতে চাইছেন না। এখন এটাই দেখার তাদের যে জেনারেল বডি মিটিং, সেই মিটিং এ তারা কি সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত নিয়ে তারা আগামীকাল বিকেল 5টার মধ্যে তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরেন, নাকি তারা এই আন্দোলন, যে আন্দোলন তারা গত 1 মাস ধরে চালিয়ে যাচ্ছেন, সেই আন্দোলনকে তারা কন্টিনিউ করেন, সেই দিকেই কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে। বেশ, এদিকে 30 দিন পেরিয়ে গিয়ে আর আরজি কর নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। প্রধান বিচারপতি না থাকায় গত বৃহস্পতিবার পিছিয়ে যায় সেই শুনানি। আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে ফের স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের মধ্যেই সিবিআই কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। এ বিষয়ে জানবো, রয়েছে আমাদের সঙ্গে মৈত্রেয়ী। মৈত্রেয়ী, এ বিষয়ে কি নির্দেশ, কি পর্যবেক্ষণ? দেখো, আজকে সুপ্রিম কোর্টে সিবিআই তাদের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়, একটি এফিডেভিট যেটাকে সিল বন্ধ খামে বা বলা যেতে পারে মুখ বন্ধ খামে সেই স্ট্যাটাস রিপোর্ট তারা জমা দেয়। এবং সেই স্ট্যাটাস রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন সুপ্রিম কোর্টের 3 বিচারপতি। প্রধান বিচারপতির যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে 3জন বিচারপতি সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন এবং তারপরে তারা উল্লেখ করেন যে তারা মনে করছেন যে তদন্ত চলছে এবং সেই তদন্তের আরো একটুখানি ডিটেলস পাওয়া প্রয়োজন এবং সেই তদন্ত কোন পথে এগোচ্ছে সেটা জানার জন্য তাদের পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট তারা চাইছেন এবং সেই স্ট্যাটাস রিপোর্ট আগামী মঙ্গলবার তাদের কাছে সিবিআই দেবে। এবার এই স্ট্যাটাস এই যে সিবিআই যে রিপোর্ট আজকে জমা দেওয়া হলো, সেই রিপোর্টে কি রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ আজকে উল্লেখ করা হয়নি। খুব স্বাভাবিকভাবেই তদন্তের স্বার্থে এই বিষয়গুলিকে উল্লেখ করা হয়নি, তবে কয়েকটি অংশ কিছু কিছু ক্ষেত্রে আলোচনার মধ্যে আজকে চলে আসে, শুনানির সময় চলে আসে। যেমন একটি অংশ যেখানে সিবিআই আইনজীবী তুষার মেহতা তিনি উল্লেখ করেন যে ফরেনসিকের কাছে বা সিএফএসএল এর যে নমুনাটি পাঠানো হয়েছিল সেই নমুনা সংক্রান্ত বিষয়ে তাদের কিছু প্রশ্ন রয়েছে, সেই জন্য তারা দ্বিতীয়বার সেই নমুনা অর্থাৎ ফরেনসিক যে নমুনা কালেক্ট করা হয়েছে সেই সমস্ত নমুনার দ্বিতীয়বার তারা পরীক্ষা করাবেন, এইমস বা অন্য কোনো এজেন্সিতে তারা পরীক্ষা করাবেন, এমনটাই তারা সিদ্ধান্ত নিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে তারা এখনো পর্যন্ত যদিও সিজিআই এর তরফ থেকে তাতে কোনো বাধা দেওয়া হয়নি, অর্থাৎ তারা যদি চান তারা সেই ফরেনসিক টেস্ট তারা করাতে পারেন। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এদিন প্রসঙ্গ তোলেন বাবা মাকে, অর্থাৎ এই যে নির্যাতিতা তার বাবা মাকে টাকা ঘুষ দেওয়ার প্রসঙ্গও তিনি তোলেন এবং সেখানে চিফ জাস্টিস তিনি উল্লেখ করেন যে এই প্রসঙ্গ সিবিআই এর রিপোর্টে রয়েছে, অর্থাৎ সিবিআই এর রিপোর্টে এই প্রসঙ্গ রয়েছে এবং তারা যে বিষয় তদন্ত করছেন এবং তদন্ত কোন দিকে এগোয় সেই বিষয়টাও সর্বোচ্চ আদালত জানতে চাইছে, সেটা আজকের এই আলোচনায় মেনে নিয়েও ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। এদিকে সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনানি এবং সেখানে নিহত ডাক্তারি পড়ুয়ার ময়না তদন্তের প্রক্রিয়া নিয়েও একাধিক প্রশ্ন তুললেন ফিরোজ এডুলজে। এই বিষয়ে একটু জানার চেষ্টা করবো, তবে তার আগে জানাবো নানা প্রশ্ন উঠে এলো যে সন্ধ্যে 6টার পর কিভাবে পোস্টমর্টেম, শুধু দেহ বের করার জন্যই কি নিয়ম ভঙ্গ? সওয়াল জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজে। এই বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছে মৈত্রেয়ী। আজকে আমরা দেখলাম যে এই সওয়াল পর্ব চলাকালীন ফিরোজ এডুলজি জনস্বার্থ মামলাকারীর আইনজীবী, তিনি নানা প্রশ্ন তুলে, তার মধ্যে অন্যতম পোস্টমর্টেমের টাইম লাইন নিয়ে, সময় নিয়ে।
আজকে ফিরোজ এডুলজি যখন সুপ্রিম কোর্টের যখন তারা পরবর্তী রিপোর্ট চেয়ে এনেছেন এবং অলমোস্ট যখন মনে করা হচ্ছিল যে কনক্লুডেড হয়ে গেছে আজকে শুনানি, সেই সময় কিন্তু জনস্বার্থ মামলাকারী যিনি হাইকোর্টে যে মূল মামলা হয়েছিল তার অন্যতম পিটিশনারের আইনজীবীও সেই ফিরোজ এডুলজি তিনি কয়েকটা প্রশ্ন তোলেন পোস্টমর্টেম সংক্রান্ত বিষয় নিয়ে। প্রথমেই পোস্টমর্টেমের সময় সন্ধ্যে 6টার পর ধর্ষণ এবং খুনের ময়নাতদন্ত হয় না এবং হলেও সেক্ষেত্রে কিছু প্রসিডিওর মানতে হয়। শুধু রাজ্যেই নয়, গোটা দেশ জুড়ে এ ধরনের ক্ষেত্রে ময়নাতদন্ত সন্ধ্যে 6টার পর হয় না, কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম ভেঙে ময়নাতদন্ত করা হয়েছিল। এক্ষেত্রে তিনি প্রশ্ন তোলেন যে এটা কি কোনো কারণে এই যে গোটা ময়নাতদন্তের ক্ষেত্রে নিয়ম ভাঙা হয়েছিল অন্য কোনো কিছু তথ্য ঢাকতে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন যে ময়নাতদন্তের যে প্রসিডিওর মানার কথা ছিল, যে টেম্পারেচার মানার কথা, যে সমস্ত শরীরের যে সোয়াব কালেকশন সেগুলোকে যেখানে রাখার কথা সেই টেম্পারেচার মেনটেন করা হয়নি, এমনকি যে চালান সংক্রান্ত বিষয়েও তিনি বেশ কিছু প্রশ্ন তোলেন। সেই সমস্ত প্রশ্ন এদিন বিচারপতিরা শোনেন এবং একই সঙ্গে রাজ্যকে তারা নির্দেশ দিয়েছেন যে একটি রিপোর্ট, একটি চালান সংক্রান্ত রিপোর্ট যাতে উল্লেখ থাকার কথা যে ময়নাতদন্তের জন্য যখন এই নির্যাতিতার দেহ নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই নির্যাতিতার দেহের সঙ্গে আর কি কি জিনিস দেওয়া হয়েছিল এবং সেটি কে নিয়ে যাচ্ছিল, এই বিস্তারিত রিপোর্ট পরের দিন যেটা তথ্য আকারে বা এই রিপোর্ট আকারে সেটি রাজ্যের তরফ থেকে দেওয়া হয় এবং একই সঙ্গে যেন সিবিআই কেও এর রিপোর্ট দেওয়া হয়, কারণ সিবিআই দাবি করেছে সেই চালান তাদের কাছে নেই। ফিরোজ এডুলজি তিনি যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটারও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং আজকে সিজিআই কিন্তু ব্যর্থহীন ভাষায় এটাও স্বীকার করে নিয়েছেন যে এফআইআর রুজুতে যে দেরি হয়েছিল সেটা নিয়ে কার্যত এখন আর কোনো সন্দেহ নেই। রাত 11:30টার সময় এফআইআর রুজু হয়েছিল। ঘটনা ঘটার প্রায় 14 ঘন্টা, অন্তত পক্ষে 14 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর এফআইআর রুজু হয়েছে, ফলে সেই ক্ষেত্রে সেটা নিয়ে কিন্তু আজকে যে কোনো সন্দেহ নেই যে দেরি হয়েছে সেটাও তারা মেনে নেন। সার্বিকভাবে আজকে গোটা বিষয়ের কিন্তু আবারও টাইমলাইন অর্থাৎ শুনানির পরেও আজকে ফের শুনানিতে এই টাইমলাইন নিয়ে প্রশ্ন তুললেন এবং প্রশ্ন রয়ে গেল। বেশ, সঙ্গে থেকেও আমাদের মৈত্রী।